যেটা বলতেছিলাম যে তাহলে আমরা এখানে 30-এর ক, 1 এবং 2। একজন আবার বলেন, কই জিলু ভাই আসছে? তালিম আসছেন? তালিম বলেন তো, 30-এর কর একে কি বলছে, 2-এ কি বলছে? স্যার একে বলতে হচ্ছে যে উপরোক্তভাবে পূর্ববর্তী থানার উপযুক্ত অধীনে দরকার নেই, প্রাপ্য। উপযুক্ত নিজের মতো বলেন। এখানে তো আমি তো আলোচনা করছি। এই 30-এর 1-এর সহজ ভাবে কি বলছে? তাহলে শর্ত লঙ্ঘন করলে ওই না না, শর্ত লঙ্ঘন না। মানে প্রথম হচ্ছে, এটা হ্যাঁ, প্রথম এটা বলতে পারেন যে লাইসেন্সে কেউ যদি শর্ত ভঙ্গ করে এই শোভাযাত্রা সমাবেশ বন্ধ করতে পারেন কে কে? ম্যাজিস্ট্রেট এবং অফিসার ইনচার্জ হ্যাঁ, এবং মানে সহকারী শোভাযাত্রা পুলিশ সুপার। ম্যাজিস্ট্রেট দিয়ে শুরু করবেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ কিংবা থানার অফিসার ইনচার্জ সব বন্ধ করতে পারেন। এবং জি ওখানে স্যার। সকলকেও ছত্রভঙ্গ দিতে পারেন, শুধু বন্ধ না, সত্য মাধ্যমে। একে শুধু বন্ধও করে পারেন। দুইটা বিষয় হচ্ছে, একটা ছত্রভঙ্গ বন্ধ, একটা শোভাযাত্রা বন্ধ, আরটা হচ্ছে ছত্রভঙ্গ আদেশ দিতে পারেন। আর ওখানে যদি শোভাযাত্রা সমাবেশে যদি আদেশ পালন করতে অস্বীকার করে, সেই ক্ষেত্রে উক্ত জনতাকে কি জনতা বলে গণ্য হবে? পরীক্ষা আসলে বলবে অবৈধ জনতা বলতে কি বোঝায়, আইনের বিধান অনুসারে ব্যাখ্যা করুন। তাহলে সেটা বলছে যে সমাবেশে যদি আদেশ অবলম্বন পালন করতে অস্বীকার করে বা ছত্রভঙ্গ হইতে অস্বীকার করে, যে আমরা এখান থেকে যাব না, অস্বীকার এটাই, এখান থেকে সরবো না, 1% না, তখন তারা বৈধ থেকে অবৈধ চলে যাবে। কোনো ওদেরকে বলা অবৈধ হয় জনতা অবৈধ হবে না। জনতা বলে বিবেচিত এবং ঘোষিত হবে, স্পষ্ট করে ক্লিয়ার করে দিচ্ছে। দিলু ভাই বলেন, আচ্ছা। 30-এর ক, 1, 2। 37-এর 1 বলতেছে হচ্ছে যদি কেউ লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে ছত্রভঙ্গের আদেশ দিবে কে কে? এখানে আদেশ দিবে হচ্ছে ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, এএসপি, ইন্সপেক্টর অথবা থানার অফিসার ইনচার্জ। আর 30-এর 2 বলতেছে স্যার এই ছত্রভঙ্গ করার আদেশ দিয়ে যদি ছত্রভঙ্গ না হয় সেই ক্ষেত্রে বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করা যাবে। হুম। এবং অবৈধ জনতা বলে বিবেচিত হবে, ওদেরকে কি এটা বিবেচিত বললে তো হইতো? অবৈধ জনতা বিবেচিত হবে। আগে এই প্রশ্নটা প্রায় আসতো, প্রায় দেখবেন আগে আমরা প্রায় এই প্রশ্নটা দিতই, পরীক্ষা হলে এই প্রশ্নটা দিতই, যে অবৈধ জনতা মানে ইউনিট চার্জের করণীয় কি, অবৈধ জনতাদের রোধ করার জন্য কোন কোন ধারা প্রযোজ্য হয়। এটার সাথে অন্যান্য আমরা 154, 55, 56 কানেক্টেড দিব, এগুলো কার্যক্রমের সাথে 127, 28 এগুলো অনেক সেকশনে আসবে, কার্যবিধির সাথে অনেক সেকশন কানেক্ট। আচ্ছা, এই আজিজুল কই চলে গেছে? আজিজুল আছে স্যার। স্যার। ঠিক আছে, নাজমুল কই? নাজমুল স্যার অবৈধ আছে জনতার স্যার। সংজ্ঞা যদি আসে তাহলে 30-এর ক এটা দিয়ে দেবো, তাই না? 30-এর না না, 30-এর অবৈধ জনতা, অবৈধ জনতার সংখ্যা হচ্ছে 141, হ্যাঁ, বেআইনি সমাবেশ। অবৈধ জনতার সংজ্ঞা যদি বলে অবৈধ জনতা কাকে বলে, তাহলে হচ্ছে আপনি লিখবেন 141 সংজ্ঞাটা লিখবেন। যদি বলে যে বৈধ জনতা কখনো অবৈধ জনতা বলে বিবেচিত হয়, ঘোষিত হবে, তখন 30-এর পর 2, তখন 2 চলে যাবেন, যে ওটা তো আর প্যানেল কোডের সংজ্ঞা থেকে বলছে। অবৈধ জনতার বেআইনি সমাবেশ একই কথা, বুঝতে পারছেন? যে এটা গণ্য হবে, কখন গণ্য হবে, কখন বিবেচিত হবে, ঘোষিত হবে, এইরকম প্রশ্ন হলে তখন 30-এর পর 1 আর 2 চলে যাবে। 30-এর ক দিলে তো 1, 2 এবং কাইটে দিবে। ওটা ঠিক প্রশ্নের আছে। ধরন আছে, আমি আমি ওটা আপনাদের দেখাবো যে প্রশ্নটা এটা কিভাবে আসলে, ওটা ওটা টেনশন দরকার নেই। আচ্ছা দেখেন, তা 30। সংজ্ঞার ক্ষেত্রে স্যার স্যার 141 কোড। স্যার, অবৈধ জনতা যখন বলবে তখন কি স্যার এই যে 30-এর ক 2 দিতে হবে? বুঝি নাই, নাজমুল বলো। যখন অবৈধ জনতা যে ছত্রভঙ্গ করার কথা বলবে, যাও অবৈধ জনতা হিসাবে কি আমরা কি যখন 30-এর ক 2 দিব না হ্যাঁ হ্যাঁ তিরিশের হ্যাঁ, কয় দিব যদি শুধু? বলে না না, তখন স্পেসিফিক ভাবে জন্য, তখন এটা তো আমরা কিছু কিছু সেকশন আমরা অটোমেটিকলি হয়ে যাবে, যে আমরা তো স্পেস দেখতে এসে 30-এর, আপনি 30-এর পর যদি দেন, ওই যে আপনি মনে করবে যে এই ফোন তো 30-এর পর দিয়ে শেষ করছে, কিন্তু ধরুন ওরা কিন্তু একবার আনসার করতে 30-এর পর 2 আনসার করে রাখবে। এই কিছু কিছু শর্ট ধারা, মানে কিছু কিছু শর্ট ধারা থেকে প্রশ্ন করবে, তাই উত্তরটাকে 30-এর পর 2 একেবারে এইভাবে সাবসেকশন হিসেবে তারা করবে। তো আপনি 30-এর পর 2 লিখবেন। এটা কিছু কিছু ধারা আছে, আপনার এটা মনে রাখা থাকবে। অবৈধ জন বিবৃত হয় 30-এর পর 2, এটা খেয়াল রাখবেন। কিছু কিছু সেকশন আছে এগুলো মনে থাকবে, এত ধারা পড়া হবে এগুলো এমনি হয়ে যায়, মাথায় থাকে, এটাই আজীবন থাকবে দেখবেন। তাহলে 30-এর ক অনুযায়ী শর্ত লঙ্ঘন করলে অংশকারীদের দ্বারা কি 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 করতে বলা হবে? ছত্রভঙ্গ হয়ে যাবে। ছত্রভঙ্গ। কোন পরিস্থিতিতে শোভাযাত্রা অবৈধ জনতা বিবেচিত হবে? ছত্রভঙ্গ আদেশ সত্য অমান্য আদর্শ সামান্য করলে অস্বীকার করবে, হ্যাঁ। 30-এর পর ক্ষমতা হতো কারা? ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার। এছাড়াও এখানে কিন্তু শুধু ম্যাজিস্ট্রেট আর পুলিশ সুপার, যেহেতু এখানে মন্ত্রী, এমপি, ওসি, বিট পুলিশ এখানে কভার করতেছে না, এখানে লিখে দিচ্ছি। এছাড়া এসপি, ইন্সপেক্টর, ওসি এরকম লিখে দিচ্ছি। যদি থাকে 30-এর ক মত মূলত কোন বিষয়ে প্রযোজ্য? শোভাযাত্রা, শোভাযাত্রা ও জনসমাবেশ জনসভা নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ। পরীক্ষা প্রশ্ন আছে যে শোভাযাত্রা, সমাবেশ, জনসমাবেশ, দেখেন
যে শোভাযাত্রা ও জনসভা নিয়ন্ত্রণ জন্য পুলিশের ভূমিকা কি, এইটুকু যদি প্রশ্ন করে যে শোভাযাত্রা জনসভা নিয়ন্ত্রণ পুলিশের ভূমিকা কি, কি লিখবেন, কোন কোন ধারা লিখবেন সবাই? এখানে স্যার ওই 30-এর কয়ের 1-2 আর হলো কার্যবিধির 127 128। গুড, দেখছেন? এখন যদি পুলিশের ভূমিকা হয় আরো ওদিকে ক্লিয়ার বুঝতে হবে যে কার্যবিধি 127 লিখবেন, পুলিশের 30-এর 1 2 3 তো আপনার একটু গায়ে নিলেন যে পুলিশের ভূমিকা রয়েছে এখানে, তাদের লাইসেন্স দিতে বাধ্য করবে। হ্যাঁ, শর্ত ভঙ্গ করলে সেটা লেখা দরকার নেই, পুলিশের এটা ভূমিকা দরকার নেই, যে শর্ত ভঙ্গের কথা লেখা দরকার নেই, 30-এর 1 2 লিখবেন। এখন এখানে গিয়ে যদি পুলিশের ভূমিকা হচ্ছে, আপনি ছত্রভঙ্গ আদেশ ইয়ে করতে পারেন, ছত্রভঙ্গ করাইতে পারবেন। এই যে 30-এর ক যেটা বলুন, অবৈধ জনতা ইস্যু হয়ে গেলে তো আপনি ছত্রভঙ্গ করে ডেসপাস করে দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে যে এই ছত্রভঙ্গ করতে হলে পুলিশের ভূমিকা হচ্ছে অবশ্য আগ্নেয়াস্ত্র ব্যবহার ও কিছু নিয়ম কানুন অনুসরণ, বিধান অনুসরণ করতে হবে। 154 লেখলেন, তারপর হচ্ছে 155 নিয়ন্ত্রণ লেখলেন, গুলির আগে এবং ব্যবহার। সামরিক। হ্যাঁ, সতর্কবাণী অর্জন করলেন, গুলি নিয়ন্ত্রণ 155 কন্ট্রোল আর্মস নিয়ন্ত্রণ করলেন, কোথাও কত গুলি নিয়ন্ত্রণ করতে হবে, 156 ব্যবহার করলেন, যে আপনি গুলি ব্যবহারের পরে যে করণীয়, এই এই কথাগুলো লিখলেই মোটামুটি হয়ে যাবে। ওগুলো হচ্ছে পিআরবি স্যার। হ্যাঁ, পিআরবি, এটা পার্ট পার্ট, পুলিশ আইন, কার্যবিধি এবং আপনাদের পিআরবি পার্ট পার্ট লিখলেই হয়ে যাবে, এখানে কোনো হওয়ার দরকার নেই। ওর একটা সাদা লেস লাগায় দেয়, আরে লেস লাগার কি আছে, আপনি লেখেন পুলিশের ভূমিকা। আপনি তো উপর লিখে নেন যে জনসমাবেশ শোভাযাত্রা, আপনি গাইডে কি বলেছে দেখেন, লিখবেন জনসভা শোভাযাত্রা নিয়ন্ত্রণ করতে পুলিশের ভূমিকা নিম্ন উপস্থাপন করা গেল। লিখবেন পুলিশের পুলিশ আইন অনুসারে, এরপর লিখবেন কার্যবিধি অনুসারে, এরপর লিখবেন পিআইবি অনুসারে। মার্ক দিতে বাধ্য, একটার পাশে আর একটা লাগাই দিয়ে বইতে কানেক্টেড, তখন দেখা যায় কোনটার সাথে কোন কানেক্টেড রিডার হবে, তখন দেখা যায় ধারা হয়ে যায় বেশি। তখন হয়ে যায় কি ধারা বেশি, এত ধারা লিখছে তখন, তখন যখন পার্ট পার্ট লিখবেন আপনার ধারাও লেখা দরকার না, যে পুলিশ অন্যান্য আইন অনুসারে পিআরবি কার্যবিধি অনুসারে উপস্থাপন করা গেল। এভাবেও লিখতে পারেন 3টা পার্ট পার্ট, নিজে স্টেপ স্টেপ করে দেখবেন খুব সুন্দর মার্ক পাবেন। তারও অনুসরণ করার দরকার নেই ভাই, আপনি আপনার নিজের মতো করেন। ওই গাইড কি লিখে হয়ে গেছে 5 10 20 বছর আগে, চলতেছে ওই চলতেই আছে, ভুল আছে যা ভুল ধরার দরকার নেই, আপনি আপনার মতো করেন। আপনাদের পড়াচ্ছে কেন, যদি একটু নিজের একটু ক্রিয়েটিভিটি হন। ক্লিয়ার সবার? তাহলে আমরা 31টা হয়ে গেল, 32টা দেখলাম, দেখেন 33, জেলা ম্যাজিস্ট্রেটের সাধারণ নিয়ন্ত্রণ সংরক্ষণ, 33 সালে। এখন পর্যন্ত এটা এমসিকিউ আসলে আমি এবার দিছি আর কি, যে জেলা ম্যাজিস্ট্রেটের সাধারণ নিয়ন্ত্রণ থাকবে, কন্ট্রোলিং জেলা ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণ কারা থাকবে। এই যে 30 31 32 পড়লেন, এই 33 সহ উপরে কিন্তু ধারা দিছে 2টা, 32-এ কিন্তু পূর্ববর্তী 3টা ধারা, মানে 33 সহ 32 সহ বলছে কিন্তু। আর এখানে যায় 33-এ গেলে উপরে 4টা ধারা, পূর্ববর্তী 4টা ধারা 30 31 32, এগুলো জাস্ট যে নির্দেশনা দিছে। জেলা ম্যাজিস্ট্রেট সাধারণ নিয়ন্ত্রণ ক্ষমতার অন্য কোনো প্রভাব ফেলবে না, মানে কার্যক্রম তো জেলা ম্যাজিস্ট্রেটের, বাট এগুলো তাদের নিয়ে তার কোনো প্রভাব ফেলবে না, পুলিশ সুপার করবে। পুলিশ সুপারের কার্যক্রম মানে কার্যক্রম এগুলা জেলা ম্যাজিস্ট্রেট বলতে পারেন, জেলা ম্যাজিস্ট্রেট তো এগুলো সব লাইসেন্স সব উনি করবে, কিন্তু কিছু কার্যক্রম তো সব সব ওদিকে মানে বিজি রাখে, তাহলে কাজ করবে কি? তো কিছু কিছু এগুলো যে এটা কার্যক্রম স্যার প্রভাব ফেলবে না। আবেদন করবে জেলা ম্যাজিস্ট্রেট কাছে, কিন্তু তদন্ত করবে পুলিশ সুপার, করে ওখানে অনুমতি দেওয়া যাবে কিনা এই বিষয়ে একটা মতামত দেবে আবার পুলিশ সুপার, দিলে জেলা ম্যাজিস্ট্রেট তখন অনুমতি দেবে। এটাই, জেলা ম্যাজিস্ট্রেট সব বিষয়ে তার নিয়ন্ত্রণ বজায় রাখে, এটাই হলো সবই, মানে যা কিছু জেলা ম্যাজিস্ট্রেট সব বিষয়ে নিয়ন্ত্রণ রাখে। এবং পুলিশ বা লাইসেন্স সংক্রান্ত তার তার ক্ষমতাকে হ্রাস করবে না, যে পুলিশ লাইসেন্সের সংক্রান্ত তার ক্ষমতাকে এটা হ্রাস করবে, জাস্ট নিয়ন্ত্রণ লাগবে। এটা 33 এমন পরীক্ষায় এর আদৌ আসে নাই, এমসিকিউ যেমন এমসিকিউ দেওয়া আছে সেটা একটু দেখবে। জেলা ম্যাজিস্ট্রেট সাধারণ নিয়ন্ত্রণ 33 ধারা, 33 অনুযায়ী পুরো 4টি ধারা 30 31 32 পুলিশের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের উপর ক্ষমতা কি প্রভাব ফেলে, ম্যাজিস্ট্রেটের সাধারণ নিয়ন্ত্রণ কোনো প্রভাব ফেলে না, কোনো প্রভাব ফেলে না, জাস্ট এইটুকু। এখন আসেন ভেরি ইম্পর্টেন্ট আরেকটা রিটার্নের প্রশ্ন, 34, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, 30 আমি বলে দিলাম, এটা পরীক্ষায় ঘুরতেছে, এর মধ্যে আসে না, প্রায় আগে পরীক্ষায় আসছে কি ঘুরতেছে, এটা পুলিশের 34টা। এটাকে অনেক বড় লম্বা আলোচনা, এটাকে মনে রাখার জন্য একটু একটা এখানে দেখা যাচ্ছে, এটা একটু লিখে নিতে হবে। জনিস কুরামার আপু, বাংলায় মনে রাখবেন, এটাকে ইংলিশে করছিলাম, পরে ইংলিশের শব্দগুলো ভিন্ন হয়ে যায়, যে আপনার সব জায়গায় ইংলিশ মনে থাকতে থাকবে না। এটাকে বাংলা মনে রাখার জন্য অনিস কুরামার আপু, এটা অনেক আগে থেকে আছে, অনিস কুরামার আপু, এখানে 8টা বিষয় মনোযোগ লিখে নেন। যে 34-এ কিছু বিষয় রয়েছে আমরা পড়বো, 34-এ আলোচনা করে এখানে 8টা বিধান রয়েছে, এই 8টি বিষয় রয়েছে, এই যে 8টি বিষয়ে কোনো যদি পোশাক পরিহিত অবস্থায় বা কোনো অন ডিউটি থাকা অবস্থায় যে আপনার সামনে যদি এরকম মনে হয়, তাহলে আপনি পুলিশ আইন অনুযায়ী তাদেরকে বিনা পরোয়ানায় কি করতে পারবেন, তাদের গ্রেপ্তার করতে পারবেন। তো অনিস খোরা মারাপু মনে থাকবে, অনিস খোরা মারাপু, খোরা মারাপু,
অনিচ খোড়া মারাপো, অনেকে জানছেন শব্দ না, অনেকে মনে হয় জানেন। কে কে জানেন? জানি স্যার। আচ্ছা, নাজমুল? জানি স্যার। তালিম? স্যার জানি স্যার। আজিজুল? অনিস খোড়া মারাপো শব্দটা একটু মুখস্থ রাখবেন। তাহলে এখানে কয়টা রয়েছে? 8টা পয়েন্ট রয়েছে। এখানে 8টা পয়েন্ট নলেজ করার আগে আমরা একটু দেখে আসি, একটু উপরে দেখে আসি। এখানে কিছু শুরুতে আমরা কিছু জরিমানা পাবো, সেটা কয়দিন, কত কত টাকা, এটা একটু লিখে নিই। যে এখানে এই 34-এ বলছে যে সড়ক ইত্যাদি নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তি রয়েছে। পুলিশের ক্ষমতাটা কি? যে পুলিশের ক্ষমতা রয়েছে যে 8টি ক্লজ, এটা ক্ষমতা। তো এখানে যে বিষয়টা বলছে যে এখানে যে আমরা যদি আপনার মেইন বই দেখবেন, যদি কোনো ব্যক্তি বা সড়ক এখানে দেখবেন যেখানে সরকার কর্তৃক যে সড়ক, খোলা জায়গা, রাস্তা, পথ, এগুলো হচ্ছে জেলাতে দেখা যায় সরকার বা বিশেষভাবে প্রযোজ্য করছে এরকম কোনো কিছু। এই ধারায় কিছু কিছু বিশেষভাবে প্রযোজ্য করছে যে কি কি বিষয়, যেগুলো আমরা নিচে দেখবো যে ওই এলাকার যে জনসাধারণের কি হবে, বাসিন্দাদের যাত্রীদের ব্যাঘাত, অসুবিধা, বিরক্তি, এরকম ঝুঁকি, বিপদ, এগুলা রিডিং, এগুলা জাস্ট আপনার জানা দরকার নেই। জাস্ট এগুলা আহ, ওই এলাকার স্থানীয় যাত্রীদের ব্যাঘাত, অসুবিধা, বিরক্তি, ঝুঁকি, বিপদ এরকম হতে পারে। রাস্তাতে আপনি যাচ্ছেন, সামনে দিয়ে কন্টিনিউ একটা লোক সবসময় আনড্রেস অবস্থায়, উলঙ্গ অবস্থায় সে ঘুরতেছে কন্টিনিউ। এখন আইনে কিন্তু সুস্থ মানুষ কি রাস্তা পায় আনড্রেস অবস্থায় ঘুরে? কখনো না। তো এরকম আইনে 28 আইনে তো এরকম যদি রাস্তায় যদি কেউ উলঙ্গ অবস্থায় ঘুরে, বেসামাল অবস্থায় ঘুরে, তাহলে কি আপনি কি আপনার করে দিয়েছে? পুলিশের সামনে যদি হয় এরকম, এখন পাবলিকের সামনে তার তো বিরক্ত হচ্ছে। এখানে যদি এরকম মনে হয়, তবে সে ম্যাজিস্ট্রেট সামনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 50 টাকা জরিমানা করবে। এখানে মনে হয় এই আইনে আমরা কোনো 8 দিন না 8 টাকা একটা জরিমানার কথা বলা রয়েছে, আমরা সিরিয়াস কিন্তু সামনে পাবো 8 টাকা সর্বনিম্ন শাস্তি আর কি। ও 8 দিনের কারাদণ্ড, sorry। তো এখানে সর্বোচ্চ জরিমানা এটাই, যে সর্বোচ্চ 50 টাকা জরিমানা 34-এ। বুঝতে পারছেন? তবে যে তবে এই ঘটনাগুলো কিন্তু স্যার পৌরসভা এলাকার ভিতর ঘটতে হ্যাঁ, হবে এবং মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। বুঝতে পারে ওগুলা, ওই যে আমরা নিচে আছে 34 আপনাদের পড়বো যে শর্তগুলো কি কি। সর্বোচ্চ অবশ্য 50 টাকা জরিমানা এবং 8 দিন পর্যন্ত কঠোর সশ্রম ছাড়াই 8 দিন পর্যন্ত কারাদণ্ড। পুলিশ অফিসার উক্ত অপরাধীকে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে বৈধ। যে বলতে পারে কোন বিনা পণে গ্রেপ্তারের যে সেকশন গুলো রয়েছে পুলিশ আইনে, এই 34, 34 ক। পরীক্ষা আসবে কোন কোন ক্ষেত্রে পুলিশ আইনে বিনা পণে গ্রেপ্তার করা যায়। 34 এবং 34 ক মনে থাকবে। যে পুলিশ অফিসার, এর প্রশ্ন আছে যে পুলিশ বিনা পণে গ্রেপ্তার করবে 34 এবং 34-এ ক। আচ্ছা, তাহলে আমরা কত দেখলাম? 50 টাকা জরিমানা এবং 8 দিন পর্যন্ত কারাদণ্ড দেখলাম। এখন দেখেন গ্রেপ্তার। 34 অনুযায়ী পুলিশ কোন কোন স্থানে অপরাধ সাংগঠনিক শাস্তি দিচ্ছে? কোন স্থানে? যেখানে সড়ক, খোলা জায়গা, প্রধান, যেখানে সরকার ঘোষণা করছে সড়ক, খোলা জায়গা। আর খোলা জায়গা এমন একটা জায়গায় যেখানে সবসময় গাড়ি এসে পার্কিং করে রাখে, বাস আইয়া রাখে, ওখানে নাচ গান হয়, এগুলো করা যাবে না। লেখা আছে যেখানে খোলা জায়গায় বিশেষ কোনো স্থানের জন্য শাস্তি প্রযোজ্যের কথা বলে দিচ্ছে, সরকার ঘোষণা করছে, এখানে করা যাবে না। 34 অনুযায়ী শাস্তি নিচে কোনটি হতে পারে? সর্বোচ্চ 50 টাকা জরিমানা, 8 দিন পর্যন্ত কারাদণ্ড, কঠোর সংসহ ছাড়া। 34 অনুযায়ী পুলিশ অফিসার কি করতে পারে? অবশ্যই ওয়ারেন্ট ছাড়া অপরাধী গ্রেপ্তার করতে পারে। আচ্ছা, এখানে আমরা যেটা পড়বো এখন, যেটা একটু দেখবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট 34-এর যে 8টা পয়েন্ট। শরীয়ত দেখেন, শরীয়ত হচ্ছে অনাবৃত জায়গায় অশুভ আচরণ যদি করে কোনো ব্যক্তি, অনাবৃত জায়গায়, অনাবৃত জায়গায় যদি অশুভ হতে হচ্ছে, অনাবৃত জায়গায় এটা কয়েকবার পড়বেন, এটা হয়ে যায় একবার পড়লে হয়ে যায়। মেন বই দেখবেন শরীয়ত এরকম বলা আছে, অনাবৃত জায়গায় অশুভ আচরণ। নিতে হচ্ছে নিষ্ঠুর ভাবে কোনো পশুকে মারধর করা, এটা করতে পারবেন। পশুকে মারধরের সুযোগ নেই, নিষ্ঠুর ভাবে। লেখা আছে নির্দয় বা নিষ্ঠুর ভাবে, আপনার যখন মেন বই দেখবেন নির্দয় বা নিষ্ঠুর ভাবে কোন পশুকে মারধর করা। যত হচ্ছে জনসাধারণ বিপদে সেই বিপদ সৃষ্টি করা। 34-এর এরকম অনাবশ্যক গাড়ি ঘোড়া দাঁড়া করে রাখে, জনসাধারণ বিপদ সৃষ্টি করে এরকম এমন একটা গাড়ি ঘোড়া রাখে, এরকম আমরা দেখি। ঢাকাতে অ্যাভেলেবেল এখন, ঢাকার তো এই আইন প্রযোজ্য হবে না। যে জেলার কথা বলছে, মেট্রোপলিটন এলাকায় এই আইনটি প্রযোজ্য হবে না। তাহলে এই জনসাধারণ বিপদ সৃষ্টি করে এমন একটা জায়গায় রাখছে, জনসাধারণের অনাবশ্যক গাড়ি ঘোড়া দাঁড়া করে রাখছে, অসুবিধা সৃষ্টি করে, জনসাধারণ বিপদ সৃষ্টি করছে। তারপর হচ্ছে খোরা, খোয়া তো হচ্ছে খোলা, খোলা জায়গায় মালামাল সাজিয়ে রাখছে, মানে এমন একটা জায়গায় খোলা যায় মালামাল ফালায় রাখছে, যেটা হচ্ছে মালামাল ফালা রাখলে কি ফেলায় রাখছে, এরকম হয় অনেক সময়। রাস্তায় আবর্জনা ফেলা রাখছে, এরকম দেখা যায় আপনি পৌরসভা এলাকায়, যে রাস্তায় এত পরিমাণ ময়লা, যেখানে নির্দিষ্ট জায়গায় না ফেলে রাস্তায় আবর্জনা ফেলে রাখছে, যে ফেলাইছে, যার বাসার সামনে যারা ফেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তারপর হচ্ছে পুরা মারা, মাথা হচ্ছে মাতাল অবস্থায় ঘোরাফেরা করা। মাতাল অবস্থা, এখানে একটা প্রশ্ন ছিল
ওই যে পুলিশ আইন থেকে, যে বাগেরহাট জেলায় একজন মাতাল অবস্থায় সে উলঙ্গ হয়ে বা মাতাল অবস্থায় সে ঘোরাফেরা করেছে, অবশ্যই আপনি পুলিশ আইনে চলে যাবেন, কোনো কথা নাই। যদি লেখে যে মদ খেয়ে মাতলামি করতেছে, তখন মাদক দ্রব্য বলা আছে, মাতাল অবস্থায় বেসামাল, ওই যে আমরা পাবো 36-এ পাবো। বুঝতে পারছেন? যদি মাতাল অবস্থায় যদি এরকম মদ দিয়ে এরকম বেসামাল অবস্থায় বিরক্ত সৃষ্টি করে, তখন ডাইরেক্ট কোনো কথা নেই। আমাদের পুলিশের কাজই হচ্ছে স্যার 34-6 বেশিরভাগই। হ্যাঁ, এই এই ছয়টাই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবেন, মাতাল অবস্থার আছে এগুলো। আর রাস্তায় মলত্যাগ করা, রাস্তায় মলত্যাগ করার সুযোগ নেই। উলঙ্গ বেরোনো, শরীর বিকৃতি এরকম যদি করে, বিধি পুকুরে স্নান, কাপড় ধোয়া এরকম যদি করে, রাস্তায় মলত্যাগ করে শরীরের বিকৃতি করা, সেই রাস্তায় করার সুযোগ নেই, এবং এই অনুযায়ী ব্যবস্থা নেবে। আর আরেকটা বিষয়, এটা এই প্রায় দেখা যায় যে আপনি একটা কুয়া করছেন গ্রামে বা পৌরসভায়, কুয়া করে এটা ঢাকা রাখেন নাই, দেখেন ওখানে একটা শিশু বা একটা পরিত্যক্ত বাড়ি বা যেটা হোক, কুয়া বা বিপজ্জনক স্থান, ছেলে মেয়ে খেলতে আছে বা জানেন না, সেখানে পড়ে মারা গেছে। এক কথা পুকুর বা কুয়া, এটা অরক্ষিত রাখছেন, বিপজ্জনক অবস্থা রাখছেন, সেই ক্ষেত্রে আপনার এই আট দ্বারাই এটা ইম্পর্টেন্ট। অরেঞ্জ করে আমার আপু, তাহলে অরেঞ্জ করে আমার আপু, এই আটটা অবশ্যই মনে রাখবেন। কিছু জিনিস আছে এগুলো প্রশ্ন মুখস্থ করতে হয় না, এগুলো এভাবে পড়লেই হয়ে যায়। তাহলে এক হচ্ছে অনাবৃত জায়গায় অশোভন আচরণ, নিতে নিষ্ঠুর ভাবে যত জনসাধারণ, খতে হচ্ছে খোলা জায়গা, রাতে হচ্ছে রাস্তায় আবর্জনা, মাতে মাতাল, আর রাতে আবার রাস্তায় দুইটা রাস্তা রাখা হয়েছে, রাস্তায় মল ত্যাগ, আর হচ্ছে পুকুর কিংবা কুয়া বিপজ্জনক অবস্থায় খুলে রাখা। তালিম কই? স্যার আচ্ছা আচ্ছা, না। এখন দেখেন 34 অনুযায়ী কোনো কাজে পশু হত্যা বা অবাধ চালানোর জন্য অপরাধ হিসেবে গণ্য হবে কি? গবাদি পশু জবাই করা, বিশুদ্ধ পরিষ্কার করা, এই যে অনেক সময় গবাদি পশু জবাই করে। আর 34 অনুযায়ী কোন কাজ পশু নির্যাতন হিসেবে গণ্য হবে? পশুকে মার ধরে অত্যাচার করা। হ্যাঁ। 34 অনুযায়ী সড়কে দীর্ঘ সময় ধরে যান পশু রাখার কারণে অপরাধ সৃষ্টি হয়, জনসাধারণের কি হয়, জনসাধারণ চলাচলে অসুবিধার ঝুঁকি সৃষ্টি হয়। 34 অনুযায়ী কোনো কাজ ময়লা পাথর দুর্গন্ধ ছড়ানোর অপরাধ হিসেবে গণ্য করা হয়, রাস্তায় খোলা জায়গায় জনসংস্থলে ময়লা পাথর নির্মাণ সামনে ফেলে রাখলে এরকম হয়। 34 অনুযায়ী মদ্যপান কিংবা হিংসাত্মক আচরণ কোন শর্ত অপরাধ? জনসংস্থলে মদ্যপান, হিংসাত্মক, অসচেতন আচরণ করা। 34 অনুযায়ী অশোভক আর শারীরিক প্রকাশ কোনটি অন্তর্ভুক্ত করে? অবশ্যই জনসম্মুখ স্থলে অশ্লীলভাবে শরীর প্রকাশ করা, লজ্ঞ এরকম করা। 34 অনুযায়ী বিপজ্জনক স্থানে সুরক্ষা না করা অপরাধ কেন? জনস্বাস্থ্য, শুধু গাড়ি। নিরাপত্তা ক্ষতিকর। আচ্ছা, তাহলে আমার অনিস করে আমার আত্মকথা আরেকটা, এই যে আমরা যেটা বলছিলাম বিনা পরে গ্রেপ্তার ক্ষেত্রে আরেকটা ধারা, সেটা হচ্ছে 34-এর ক, চিত্র বিনোদনের স্থলে অপরাধ সংক্রান্ত পুলিশ কর্মচারী ক্ষমতা, এটাও কিন্তু ক্ষমতা পুলিশের। পুলিশের কিন্তু এটাও কিন্তু কর্মচারী ক্ষমতা, যে টিকিট বিক্রিতে সীমাবদ্ধতা আছে। আপনি যে টিকিটের কথা বলা রয়েছে, যে বলা রয়েছে টিকিটের যে দাম হচ্ছে 200 টাকা, 500 টাকা, আপনি এটা 2000 টাকা বিক্রি করে দিতেছেন, এরকম পাওয়া যায় না। এরকম কালোবাজারি টিকিট, কালোবাজারি, অর্থাৎ টিকিটের মূল্য হচ্ছে বেশি দামে বিক্রি করা, বিক্রি প্রস্তাব করতে পারবে না, সুযোগ নেই। এখানে বিনোদন বলতে কি বোঝাচ্ছে? এখানে আমরা পাবলিক মেন বই, যে কোনো প্রদর্শনী, পারফরমেন্স, খেলা, ক্রিয়া, যে কোনো 10টা টিকিট দেখে প্রবেশ করে। যেখানে হচ্ছে আপনারা যে জয়েন্ট বলছেন না, ক্রিয়া সামগ্রী, ক্রিয়া ভবন, ওই ক্রিয়া ভবন কিন্তু এই ক্রিয়া না, ওই ক্রিয়া ভবনে প্রবেশ করা অবৈধ, জানেন তো? যে ওই যে আমরা জয়েন্টে যে ক্রিয়া ভবন, ওখানে প্রবেশ করা বৈধ। হ্যাঁ। অবৈধ। আর বৈধ কখন? যখন হচ্ছে দেহা কৈশোরত খেলার ক্ষেত্রে, দৈহিক কৈশোরত খেলার ক্ষেত্রে সেটা দেখতে পারবে, বৈধ যদি খেলা রাখবে। যে বিনোদন বলতে বোঝানো হয়েছে যে কোনো প্রদর্শনী, পারফরমেন্স, খেলা বা ক্রীড়া সামগ্রী দর্শকরা যেখানে টিকিট দেখে প্রবেশ করে, এখানে এটা বলছে, এটা বৈধ। এখানে তো টিকিট বলছে, কিন্তু বৈধ তখনই যদি আপনি যে নির্দিষ্ট একটা প্রায় এই রয়েছে, সেই ক্ষেত্রে আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনি অবৈধভাবে আপনি টিকিট কালোবাজারি করার সুযোগ নেই। বিনোদনের স্থান অনুযায়ী সেই জায়গাটি বোঝানো হয়েছে। এখানে আমরা যে বিশেষ করে টিকিট খেলায়, ক্রিকেট যে খেলতে যায়, এই ক্রিকেট খেলায় দেখা যায় একটা টিকিট এরকম দেখা যায় খেলার পাগলরা 2000 থেকে 5000 কিনে। আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন কনসার্ট হয়, ভারত থেকে বিভিন্ন দেশ থেকে শিল্পীরা আসে, যেমন ঢাকায় যেটা হয়। তো এই ক্ষেত্রে এটা তো এখানে প্রয়োগ হবে না, নতুন জেলায় হলো, যেমন বাগেরহাট জেলা অথবা বগুড়া অথবা সাতক্ষীরা, যে কোনো এক জায়গায় একটা প্রোগ্রাম হবে, সারা বাংলাদেশ থেকে শাহরুখ খান আসবে, এমন ভাবে একটা স্টেডিয়াম আয়োজন করছে যেখানে টিকিটের দামই ধরছে 20,000 টাকা, ধরেন সাপোজ। এখানে এমন অন্য কাছে 1 লাখ টাকাতে ঢুকতেছে ওখানে, মানে ওই টিকিটটা ছাড়ছে কার কাছে? কালোবাজারিটা। তো এই পুলিশ আইনে যদি এরকম পাওয়া যায়, এর সাথে সম্পর্কিত 34-এর ক এক, আর এই যে 34-এর 2 যেটা লঙ্ঘন করলে, লঙ্ঘনের যে শাস্তিটা বলা রয়েছে 34-এর ক 2, এই ডাইরেক্ট আপনার উপর সাজা আসলে আপনি টেনশন দরকার না, পরীক্ষা এমসিকিউ আসে এটা, সর্বোচ্চ 3 মাস, 100 টাকা জরিমানা, অবৈধন্য হতে পারে। এটা মনে রাখবেন, পরীক্ষায় এমসিকিউ আসে, যেগুলো বলতেছি, যেগুলো এমসিকিউ পুলিশ আইনের এমসিকিউ আসেই,
সাজাগুলো, যে পুলিশ আইনের 34-এর ক 2-তে বলছে লঙ্ঘন যদি করে একে, সেটা সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড অথবা সর্বোচ্চ 100 টাকা জরিমানা। তাহলে আমরা অনেক জরিমানা পেলাম, 200 টাকা জরিমানা ম্যাজিস্ট্রেটের, এদিকে যে একটু আগে আপনার 50 টাকা জরিমানা পাইলেন, আবার এখানে 3 মাস, আবার ওদিকেও 3-3 পাইলেন, 3 মাস 3 পেনাল্টি 3-3 পাইলেন। আর কালকে তো দেখলেন সাজাগুলো, এই সাজাগুলো একত্র করবেন, পড়বেন, একটু নোট নিবেন নিজের নিজের মতো কথা, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে 34 এবং 34 হচ্ছে আমরা পুলিশের যে 8টি পয়েন্ট রয়েছে, যেগুলো হচ্ছে অবশ্যই বিনা পয়েন্ট গ্রেপ্তার করার ক্ষমতা রাখেন। যদি কারো মনে হয় যে পৌরসভা এলাকায় যদি পোশাক পরিহিত অবস্থায় যদি ডিউটি করে, তার সামনে যদি এরকম কোনো পরিস্থিতি প্রতীয়মান হয়, যদি দেখা যায়, তাহলে সে বিনা পয়েন্ট গ্রেপ্তার করবে। এবং শুধু এও নয়, সাথে আরো 34 ক আমরা অ্যাড করলাম, সেটা হচ্ছে চিত্র বিনোদনের স্থলে যদি কোনো অপরাধ ঘটে বিনোদন স্থলে, সেই ক্ষেত্রেও টিকিট বিক্রির যে সীমাবদ্ধতা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিনোদন স্থল প্রবেশের জন্য জারি করা টিকিটের মূল্য হচ্ছে বেশি দামে বিক্রি করে, সেটা কি এই অনুযায়ী 33 ক অনুযায়ী কি বিনা পণে গ্রেপ্তার করতে পারবে। আর এখানে বলছে 34-এর ক বিনোদন টিকিটের অবৈধ মূল্য বৃদ্ধি, স্কাল্পিং বন্ধ করতে হবে, এটি স্কাল্পিং বলা হয়। পুলিশকে অপরাধী গ্রেপ্তারের ক্ষমতা দেয়, শাস্তি হিসেবে 3 মাসের কারাদণ্ড জন্য অবৈধ বন্ধ। এগুলো এখন তো প্রচার নাই, আইন ক্লাস কে জয়েন করলো এখন এই টাইমে? কেউ কি আমল জয়েন করছেন? কে জয়েন করলো এখন? মনে হয় বিপ্লব কুমার, মনে হয় বিপ্লব কুমার। বিপ্লব, কোনো সমস্যা? বিপ্লবে এদের একটু ক্লাস, আপনি তো এই বিপ্লবের ভিডিও তো প্রতিদিন দেওয়া হচ্ছে, একটু ক্লাসগুলো করার চেষ্টা করবেন, একটু লেগে থাকেন। অনেকে এই যে লেগে থাকলে, লাগারও একটা লেগে থাকলে এর ফলাফল পাবেন। অনেকে মনে করেন যে অনেক কালকে আমার ফোন, স্যার আমি ছুটিতে চলে গেছি, আমি তো পড়তে পারতেছি না। আর এই একটা ভিডিও আপনি সারাদিন কিন্তু স্যার সারাদিন কিন্তু ফেসবুক নিয়ে পড়ে আছেন, সারাদিন স্যার ইউটিউব নিয়ে আজকে ক্লাসটা তো স্যার 7:30টার সময় হওয়ার কথা ছিল, কিন্তু 7টায় হয়েছে স্যার। 7:30, এই জন্য একটু ঘুম হচ্ছে নাকি? না স্যার, ডিউটি করছি তো, তবে তো জানি যে 7:30 হবে, সেই হিসেবে অ্যালার্ম দিতেছি, এখন দেখি 7টায় আপনি শুরু করছেন। এখন তোমার কোন পর্যন্ত হয় স্যার না এটা একটু বলো? বৃষ্টি। আমরা এই পর্যন্তই রাখবো, আমাদের শেষ 34 পর্যন্ত আমাদের আরেকটা ক্লাস আমাদের শেষে আইন, আরেকটা ক্লাস আমাদের শেষ হওয়ার একটা ক্লাস রাখছে, এই জন্য রিভিশনে রাত্রে আবার ক্লাস হবে 8:30 থেকে। আপনারা লিঙ্ক দিয়ে দিবো, জিল্লু এবং ও রফিক এবং তুমিও থাকবা যতটুকু পড়ছো। অবশ্যই পুরো আইন রিভিশন করবে শর্ট করে, কোনোটা বিস্তারিত, যেখানে যে বিস্তারিত বলা দরকার, যেমন 23 দ্বারা বিস্তারিত বলবেন, 29 দ্বারা বিস্তারিত বলবেন, 34 দ্বারা বিস্তারিত বলবেন, এদিকে আমরা যেগুলো পড়াইছি 7 দ্বারা বিস্তারিত বলবেন। তারপর হচ্ছে আমরা যেগুলো যেগুলো আসার মতো, অলরেডি তো বুঝতেই পারতেছি যে কোনগুলা এখানে রিটেনের প্রশ্ন। এখানেও প্রায় 10টার মতো প্রশ্ন আছে, 10টা আমি আমি আজকে দেখি যদি করে ফেলতে পারি, বা আইসা প্রশ্নগুলো আপনাদের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। আর এখানে প্রশ্ন অনেক, পুলিশ আইন থেকে প্রশ্ন আসছে কিন্তু অনেকগুলো প্রশ্ন, পুলিশ আইনের প্রায় অনেক প্রশ্ন। আর এখানে প্রায় 100 এমসিকিউ করছে, এটাও আমি দিয়ে দিব আপনাদেরকে, যাতে আপনারা পরীক্ষাটা ভালো করতে পারেন। আরেকটা কথা, প্রশ্ন কয়টা ছিল? এখানে হচ্ছে আরেকটা শেষ করি, 34-এর 3টা অপশন না, 34-এর 3টা অপশন। এই এই 34-এর কর যে বিধান, এখানে কারা কারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারে, যে একমাত্র কিন্তু পুলিশ সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পর্যন্ত দেওয়া যায়। এখানে এখানে কিন্তু কনস্টেবল প্রয়োগ করবে না। পরীক্ষায় এমসিকিউ আসে এবং একটা রিটেনের প্রশ্ন আছে যে এই পুলিশ অফিসার কোন পদমর্যাদা, একজন কোন পদমর্যাদার অফিসার এই বিনা পয়েন্টে গ্রেপ্তার করবে। 34 বলছে একজন যিনি পুলিশ পদস্থ সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট উপর র্যাঙ্কে, ওয়ারেন্ট ছাড়াই অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। এই মাদক আইনও কিন্তু এই সাব ইন্সপেক্টর নিম্ন নয় বলছে। কিছু কিছু আইন স্পেসিফিক দিয়ে দিছে, কারণ এখানে কিছু কিছু বিষয় থাকলে ফেস করতে হলে সাব ইন্সপেক্টর লাগে। তো আগে তো এত পরিমাণ 28 জন আছে, তখন এটা তো তখনকার আইন। তো তখনকার এই একটা র্যাঙ্ক অনেক মূল্য, তো এখনো মূল্য। কিন্তু কথা হচ্ছে যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখন ধরতেছে কিন্তু একদম কনস্টেবলই ধরতেছে, যদি এখানে প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি, কিন্তু ধরতেছে বা সোর্স হিসেবে বিভিন্ন কাজ করেছে তার সবার দিয়ে। কিন্তু সেও জানে যে এটা কাজ আমরা ধরে নিয়ে বা বাকি কাজ নিয়ে আসছে, তখন তার বলবে না স্যার আমি ধরছি। কার্যক্রম সবাই করছে, কিন্তু আমাদের সামনে কেউ যদি ধরেও দিতে পারে, স্যার দেখেন এই যে ধরছি, টিকিটের দাম 600 টাকা, এই 3000 টাকা বিক্রি করতেছে, ধরে নিয়ে এই আপনার চালান দিয়ে দেন, কোনো কথা নেই। আবার ডিএমপি অর্ডিন্যান্সের জন্য ডিএমপি আলাদা অর্ডিন্যান্স আছে, এই কালো টিকিট উচ্চ মূল্য বিক্রি করা ডিএমপি অর্ডিন্যান্স বলা আছে, আমরা পাবো। তো ওগুলা দেখবো আসলে, ডিএমপি অর্ডিন্যান্স 5-7টা দ্বারা পড়বো, তো ওগুলো দেখবো না, অসুবিধা নেই। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? 34-এর 3টি বিষয়, একে হচ্ছে আপনার কখনোই বিক্রি করতে পারবে না, কি কি বিক্রি করতে পারবে না, বিনা প্রবেশের যে টিকিট রয়েছে সে উচ্চ মূল্য, যে নির্ধারিত মূল্য হচ্ছে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবে না, এটা। আর 2 হচ্ছে শাস্তি, যে কত টাকা শাস্তি হতে পারে, সর্বোচ্চ 3 মাস, 100টার জন্য ওই দণ্ড। 3 হচ্ছে কোন পদমর্যাদা অফিসার এই অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে। মনে রাখবেন, সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদা অফিসার। এই আর কিছু না। আমরা যে বাকি যে ধারাগুলো আছে, আর সবার রিকোয়েস্ট করবো, অবশ্যই পুলিশ আইন আমি ধারাবাহিকভাবেই দিচ্ছি, আপনারা একটু যদি মনোযোগ দেন, ভিডিওগুলো দেখে আসেন,
আপনার অনেক ভালো লাগবে। অনেকে দৌড়ায় দৌড়ায় যদি ভিডিও দেখে তাহলে সমস্যা। আপনাদের জন্য আরেকটা অপরচুনিটি রাখতেছি, আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে আমি বোর্ডে ক্লাস নিব, মানে স্পেশাল ভাবে ক্লাস আমি এভাবেই নিব, বাট ওইটা হলো এক্সট্রা ক্লাস। ওই ক্লাসগুলো ভিডিও দেবো একেবারে যারা দুর্বল বুঝতেছে না, এখানে খাতা কলম নিয়ে বইতে যা দেখতেছে। বোর্ডে আমি একটা করে ধারা আলোচনা করবো শর্ট করে, যাতে শর্ট ভিডিও হয়, যাতে দেখে জিনিসটা বুঝতে পারে। ওটা একদম বোর্ডে ভিডিওটা থাকবে, ওইটা যেভাবে আমি নর্মালি ছাড়ি। অনেকে আমার তো মনে হয় না যে যে আলোচনা করতেছি এখানে এক নিয়ম হচ্ছে একদিনেই একটা আইন শেষ করে দেওয়া, কিন্তু ওইভাবে তো আমি দেখতেছি লাভ হবে না। ছাত্রদের অনেক ক্ষতি হবে, আমি ক্ষতি চাচ্ছি না, তাই না দিল ভাই? ক্ষতি জি চাচ্ছি না। স্যার। আর এখানে যেভাবে ভেঙে দিচ্ছি আমার মনে হয় কষ্ট হলো একবার হয়ে যাচ্ছে, এখন আমরা পরবর্তী ভবিষ্যতে আমরা আরো একটু আপডেট আনবো, তাই না? দেখা গেছে। তো বোর্ডের যে ক্লাসগুলো ওগুলা একটু ভিন্ন আঙ্গিকে, ওগুলা ওই যে আমরা সচরাচর নেই, ওগুলো হচ্ছে এক্সট্রা আপনাদের জন্য, ওগুলো নিয়ে আপনাদের টেনশন দরকার নেই। ওগুলো আমরা যারা ভিডিও দেখে রেগুলার ইরেগুলার একটু ভিডিও গুলো দেখে তাদের জন্য। আর আমরা যেভাবে আলোচনা করে যাবো আপনাদের এটা ফিক্সড, এইভাবে আমরা আলোচনা করবো আর একটু ভিন্ন আঙ্গিকে। তো পুলিশ আইন অনেকেই যারা জয়েন দিচ্ছে প্রথম থেকে, তারা মোটামুটি আশা করি মেন মেন সেকশন গুলো আশা করি আপনাদের হয়ে গেছে। আর কালকে শুধু থাকলো, আজকেই রাতে যদি পারি ক্লাস নিব। আর শুধু থাকলো হলো 42, 43, 44, 40 শেষ, আর তিনটা ধারা আছে, এক ক্লাসে শেষ হয়ে যাবে। যেগুলো হচ্ছে পুলিশের খুবই লাগে 44টা, এখানে মূলত পরীক্ষা আসার ধারাটা হচ্ছে 44, আর আমরা 42, 43 হচ্ছে এমসিকিউ। আর 44টা হচ্ছে আমাদের একটা প্রাণ, পুলিশের যে আয়না বলা হয়, যেটাকে আমরা সকাল থেকেই সারাদিন যা দৈনন্দিন যেটি দেখি, জেনারেল ডায়েরি জিডি, এবং পিআরবি 377, কার্যবিধি 154-55 অনুসারে, যে বিভ্রম 65 অনুসারে যে রোজন মোচা রোজন মোচা বলা হয় বা জেনারেল ডায়েরি বলা হয়, এটা আমরা যে পড়বো কালকে, এটা একটু বিস্তারিত আলোচনা আছে, অনেক কথা আছে, সবাই একটু ক্লাসে অংশগ্রহণ করবে। তো কার কি সমস্যা আছে বলেন?